প্রাচীন বাংলার বহু অনন্য নিদর্শন নিয়ে তৈরি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ছুটির দিন আসলেই যেখানে মানুষের হুমড়ি খাওয়া ভিড় পড়ে যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি দেখতে। সকালে ঘুম থেকে উঠেই অটোতে করে চলে আসলাম সরাসর রেলওয়ে স্টেশনে। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরা মানুষের ভিড় থাকায় স্টেশনে প্রচুর মানুষ দেখতে পাওয়া যায়। আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম, অতঃপর ট্রেন চলে আসলো, সেখানে চড়ে বসলাম। ট্রেন চলতে শুরু করলেই সামনে বাজিতপুর স্টেশন, তারপর কুলিয়াচর হয়ে চলে গেলাম আমরা ভৈরব রেলওয়ে স্টেশনে। সেখানে অবশ্যই ইঞ্জিন পরিবর্তনের জন্য আধা ঘন্টা বিরতি দেওয়া হয়। ভৈরব রেলওয়ে স্টেশনেও ঈদের ছুটি শেষে ঢাকা ফেরা মানুষের প্রচুর ভিড়। নরসিংদী হয়ে আমরা পৌঁছে যাই বিমানবন্দরে। বিমানবন্দর থেকে উঁচু উঁচু দালান আর বিভিন্ন ওভারব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়েই উঠে পড়লাম একটি ওবারে করে চলতে থাকলাম কাশপুর হয়ে সোনারগাঁয়ের উদ্দেশ্যে। ওবারে করে এসে নেমে পড়লাম কাশপুর থেকে অবশ্য বাচ্চারে সোনারগাঁয়ের উদ্দেশ্যে। কাশপুর থেকে নাফ এবং শ্রাবণ নামে দুটি বাস সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে ছেড়ে যাই। মাত্র 50 টাকা ভাড়া। অবশ্য ঈদের সিজন বলে ভাড়াটা কিছুটা বেশি। বাস থেকে নামলেই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। অবশ্য ঈদের সিজন বলে এত ভিড় যা বলার মতো নয়। অর্থাৎ বিশাল লাইন দিয়ে টিকিট কাটতে হয়। প্রতি টিকিটের মূল্য 50 টাকা। আমরা একটি টিকিট কেটে নিলাম। দীর্ঘ অপেক্ষার পর বহু লাইন পেরিয়ে অবশেষে পৌঁছে যাচ্ছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে ঢোকার আগে অবশ্য আপনার চোখে পড়বে বাহিরের সুন্দরতম পরিবেশ। অর্থাৎ বাহিরেই বিভিন্ন কারুকার্যময় বিভিন্ন জিনিসের দোকানপাট রয়েছে। সেখানেও ক্রেতাদের ভিড় রয়েছে প্রচুর। যে যার নিজের পছন্দ মতো বিভিন্ন জিনিস ক্রয় করছেন এখান থেকে। গেটের ভিতরে প্রবেশ করলেই হাতের বাম পাশেই সুন্দরতম একটি বাড়ি, যেটাকে বলা হয় সর্দার বাড়ি। এর সাথেই অন্য পাশে রয়েছে একটি সংগ্রামের মূর্তি। এই মূর্তি দ্বারা বাংলার কৃষকের সংগ্রামী জীবনকে বোঝানো হয়েছে। এর থেকে একটু সোজা গেলেই প্রশাসনিক ভবনে যাওয়ার রাস্তাটি চমৎকার। সারিবাঁধা দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের পতাকা। আর প্রশাসনিক ভবনের সামনে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য। সেই সাথে রয়েছে বাংলার ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন বিষয় নিয়ে সাইনবোর্ডের পাশেই রয়েছে আবার বাংলার কৃষকের প্রাচীনকালের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র। এছাড়াও রঙিন কাপড়ে সাজানো গাছের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম প্রশাসনিক ভবনের ভেতরে। আর প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকলে আপনার চোখে পড়বে একটি সাইনবোর্ড, যেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিভিন্ন চিত্রকর্মের প্রদর্শনী দেখানো হয়েছে। অতঃপর আমরা প্রথম তলাতে ঘুরে দেখতে শুরু করলাম, যেখানে বাংলার ইতিহাসের বহু প্রাচীন নিদর্শন কিন্তু রাখা হয়েছে প্রাচীন কাঠের ঘর, কাঠের জিনিসপত্র, কাঠের মূর্তি, রাখা হয়েছে কষ্টি পাথরেরও বিভিন্ন জিনিসপত্র। এছাড়াও নিচতলাতে রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত সিন্ধু, যে সিন্ধুগুলার নির্মাণশৈলী দেখলে আপনি চমকে উঠবেন। সেই সাথে রয়েছে ইটকাঠ ও পাথরের মূর্তি। সেই সাথে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহার্য পোশাক ও কলম। সিঁড়ি দিয়ে আবার উপরের দিকে যাচ্ছি। ঈদের সময় হওয়ায় এত বেশি মানুষ যা বলার মতো না। প্রচুর মানুষ আর প্রচুর গরম। আর দোতলায় দেখি আসলে এখানে কি দেখা যায়। নিচতলা থেকে দোতলার নিদর্শনগুলো আরও চমৎকার। এখানে তাঁতিদের জীবনচক্র তুলে ধরা হয়েছে। কীভাবে তাঁতিরা তাঁত বুনতেন সেই কর্মটি এখানে তুলে ধরা হয়েছে গ্লাসের মধ্যে। এছাড়াও এখানে রয়েছে মাটির বিভিন্ন পাতিল, প্রাচীনকালে যেসব ব্যবহৃত হতো। এছাড়াও এখানে রয়েছে জামদানি শাড়ি, অর্থাৎ প্রাচীনকাল থেকে আজও অবধি হাতে বোনা যেসব জামদানি শাড়ি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে অনন্য করে রেখেছে, এখানে এসব রাখা আছে। সেই সাথে রাখা আছে বিভিন্ন ডিঙি নৌকা, অর্থাৎ কালের বিবর্তনে যত ধরনের নৌকা এই দেশে তৈরি হয়েছে সব ধরনের নৌকার নকশা কিন্তু এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন ফল ফসলের কাঠের প্রতিকৃতি। এছাড়াও রয়েছে কাঠের তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র। এর অনুপাশেই হাতে বোনা জামদানি কাপড়ের উপর বাংলাদেশের মানচিত্র দেখতে পাওয়া যায়, যা খুবই চমৎকার। এছাড়াও আমরা বিভিন্ন প্রদর্শনী দেখতে থাকলাম।
ঈদের মৌসুমে প্রচুর মানুষের ভিড়ে নিজেকে মেলে ধরা খুবই কষ্টকর ছিল। প্রশাসনিক ভবনের দোতলা শেষ করে আবার আমরা তিনতলাতে যাচ্ছি। দোতলাতে অনেক সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে। এবার তিনতলাতে গিয়ে দেখি সেখানে কি ধরনের নিদর্শন দেখা যায়। প্রথম আর দ্বিতীয় তলার মতো তৃতীয় তলাতেই প্রচুর ভিড় ছিল। তবে তৃতীয় তলা থেকে বাহিরের ভিউটা ছিল চমৎকার। জানালা দিয়ে বাহিরের দৃশ্যটি খুবই চমৎকার ছিল। এর পাশেই কিন্তু রাখা আছে প্রাচীন বাংলার অনন্য এক নিদর্শন পালকি। প্রাচীনকালে এই পালকি দিয়ে বিয়ে শাদী হতো, যা এখানে রাখা আছে। আর এই তৃতীয় তলাতে সবচেয়ে সুন্দর সুন্দর নিদর্শনের মধ্যে রয়েছে বিভিন্ন অলংকার, অর্থাৎ তামা লোহা দিয়ে তৈরি এসব যুগের পর যুগ ধরে এখানে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও তৃতীয় তলাতে যেসব হাঁড়ি পাতিল দেখা যায় তা অধিকাংশই তামা লোহা দিয়ে তৈরি। এছাড়াও তৃতীয় তলাতে লক্ষ্য করা যায় প্রাচীন বাংলার বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের যন্ত্রপাতি, অর্থাৎ একতারা, দোতারা, সেতারা, ডুল সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এখানে দেখতে পাওয়া যায়। প্রশাসনিক ভবন থেকে বের হয়ে আমরা চললাম কারুপল্লীর দিকে। কারুপল্লী যাওয়ার যে রাস্তাটা খুবই অসাধারণ, ফুটওভার ব্রিজ যা নান্দনিকভাবে সৃষ্ট। আর যাওয়ার পথে আপনার চোখে পড়বে খুব সুন্দরতম কয়েকটি বিল্ডিং, আর সেই সাথে বহু মানুষের গাদাগাদি। আর বসার জন্যে সাইডে রয়েছে সুন্দর প্লেস ও পাশে রাখা আছে বাঘের মূর্তি। এই অনন্য সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা কারুপল্লীর দিকে ছুটে চললাম। এটা হচ্ছে কারুপল্লী। আর কারুপল্লীতে আসলে মানে সবসময় যেমন মেলা, চরকি, বাচ্চাদের খেলনার জিনিস বিভিন্ন কিছু মিলিয়ে এটা হচ্ছে মেলার মতো। কারুপল্লী এক কথায় যেখানে বসার খুব সুন্দর প্লেস রয়েছে, পার্কের মতো নান্দনিক সুন্দরতম জায়গা এটি। বিভিন্ন জায়গায় বসে মানুষ আড্ডা দিচ্ছেন। তবে আমি সবাইকে সাজেস্ট করব জাতীয় দিবস কিংবা জাতীয় কোনো ছুটিতে না আসার জন্যে। এই কারুপল্লীর এক সাইডে রয়েছে একটি মসজিদ, সেই সাথে রয়েছে খুব সুন্দর সুন্দরতম নারিকেল গাছ। অন্য পাশে একটি চমৎকার বিল্ডিং দেখা যায় যেখানে প্রবেশাধিকার নিষেধাজ্ঞা রয়েছে। এই কারুপল্লীতে আসলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের অনেক দোকান, যেখানে আপনার হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। এসবের মধ্যে সবচেয়ে সুন্দরতম কারুকার্যময় বাঁশের তৈরি, লোহার তৈরি, কাঠের তৈরি জিনিস অন্যতম। সেই সাথে রয়েছে বেত ও সুতার তৈরি বিভিন্ন জিনিস, যেখানে দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। কারণ প্রাচীনকালের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বেশি শোভা পাচ্ছে। শোভা পাচ্ছে ঘরের সুন্দরতম জিনিসের, আসবাবপত্রের। এছাড়াও এখানে শোভা পাচ্ছে মাটির তৈরি বিভিন্ন জিনিস। মাটির তৈরি জিনিসের উপর আলপনায়কে অনেক নান্দনিক করে তোলা হয়েছে এসব জিনিসের। কারুপল্লীর দোকান, মাটির তৈরি জিনিসের উপর আলপনা, খুবই চমৎকার এসব মাটির তৈরি জিনিসপত্র। এই কারুপল্লীর আরেক পাশে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন জামদানি শাড়ির দোকান, যেসব শাড়ি বেশিরভাগই হাতে বোনা হয়। আর এসব শাড়িরও মান রয়েছে অনেক, অর্থাৎ কদর রয়েছে অনেক বেশি। এক একটি শাড়ির মূল্য প্রায় 7 থেকে 8 হাজার কিংবা 10 হাজার। তবে কিছু কিছু শাড়ির মূল্য 2 থেকে 3 হাজারের মধ্যেও পাওয়া যায়। কারুপল্লী শেষ করে আমরা এখন চলছি সর্দার বাড়ির দিকে। তবে সর্দার বাড়ি যাওয়ার আগে আপনার চোখে পড়বে লালন চত্বর, যেখানে সারাদিনই চলে নৃত্য আর গান বাজনা। সর্দার বাড়ির বিপরীতে রাস্তার পাশে একটি লেক রয়েছে। এই লেকে বসে বহু মানুষ আড্ডা দেয়, সময় কাটায়। এখানে মৃদু বাতাস বয়, খুবই চমৎকার লাগে। আর এখান থেকে সর্দার বাড়ির দৃশ্য খুবই চমৎকার। সামনে পুষ্কনির ঘাটে বসে বহু মানুষের আনাগোনা, সেই সাথে চমৎকার ভিউ উপভোগ করা যায়। এই কারুশিল্প ফাউন্ডেশনের সবচেয়ে সুন্দরতম ভবনটি হচ্ছে সর্দার বাড়ি। এখানে ঢুকতেও আলাদা টিকিটের প্রয়োজন পড়ে, তাই আমরা 50 টাকা দিয়ে আরও একটি টিকিট কেটে নিলাম। এই ভবনটির কাছে গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কত সুন্দর যে আর্কিটেকচার তা বলার মতো নয়। এখানেও প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বাংলাদেশ লুক ও কারুশিল্প ফাউন্ডেশন 1975 সালে প্রতিষ্ঠিত। এই লুক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। প্রাচীন বাংলার বহু নিদর্শন ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি বহু নিদর্শন নিয়ে তৈরি কিন্তু এই বাংলাদেশ লুক ও কারুশিল্প ফাউন্ডেশন। ভ্যাকেশন আসলেই দেশের বহু মানুষ কিন্তু এই ফাউন্ডেশনে ঘুরতে আসে, সময় কাটাতে আসে। সর্দার বাড়ির ভেতরের অংশে প্রবেশ করলে এর পরিবেশ আরও চমৎকার। একেবারে জাঁকজমকপূর্ণ
রাজকীয় প্রাসাদের মতো এর পরিবেশ। এর নির্মাণশৈলী দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। কি অনন্য সুন্দর এই স্থাপনা, আর যেখানে মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। এখানে ঘুরতে গেলে সর্দার বাড়িতে প্রবেশ করেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। উপর থেকে নিচে তাকালে, নিচ থেকে উপর তাকালে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর্কিটেকচার এই ভবনটিতে।